98-99 তো হয়েই যাবে, বাট 100 আসাতে একটু মানে খুশি হয়েছিল। ইতিহাস আমাদের মাথায় একটা চাপ দিয়ে রেখেছে যে হ্যাঁ বড় বড় নোটস, গাদা গাদা সাল, বিভিন্ন ব্যক্তিত্ব। ইতিহাসে অনেক সময় কোয়েশ্চেন কমন পাই না, তাহলে আমি ছবি দেওয়ার আর উদাহরণটা দেওয়ার চেষ্টা করতাম, কারণ ওটা করলে স্ট্যান্ডার্ড হয় খাতাটা। 6 থেকে 7 ঘন্টা, বেশি পড়তাম না। বাট বেশি কিছু করতে হয় না বলে বলে আজকে প্রণতি 675 নিয়ে এসে চলে এসেছে যে হ্যাঁ আমি গল্প আমার জানা, আমি যে কোয়েশ্চেন আসুক আমি পারবো, যে লাইন আসুক আমি নামিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। আমার যেরকম বাংলা ব্যাকরণ সমাজ খুব বাজে লাগতো, আমারও খুব বাজে লাগে, মোটেও একটা ভালো জিনিস নয়। হ্যাঁ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের সৌরদীপ স্যার, তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি এডুকেটর। আজকে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ টপার স্টক নিয়ে। এই টপার স্টকটা কী বিষয়? মাধ্যমিক 2026-এ আমাদের লেটস ইমপ্রুভ থেকে পড়ে একজন খুবই মেধাবী ছাত্রী বেরিয়েছে, যে নিয়ে এসেছে 675 নাম্বারস। প্রণতি, তোমার মাধ্যমিকে 675 নাম্বার এসেছে, যেটা একটা যথেষ্ট ভালো নাম্বার মাধ্যমিকে একটা অ্যাচিভ করার জন্য। কেমন লাগছে সবার আগে? প্রথমে তো খুবই ভালো লাগছে, আর আমি নিজেও ধারণা করেছিলাম যে 96% তো হবে। আচ্ছা, আগের থেকে এক্সপেকটেশনস ছিল যে হ্যাঁ নাম্বার ভালো আসবে। আসলে ব্যাপারটা দাঁড়িয়ে যায় নিজের পরিশ্রমের উপর একটু যদি থাকে, বিশ্বাস থাকে, যে তুমি তো জানো যে কি পরিশ্রম তুমি করেছো, তো তার ফলটাও আমরা সেভাবেই এক্সপেক্ট করি। এই যে তুমি মাধ্যমিকে ইতিহাসে 100-তে 100 এনেছো এবং ভূগোলে নিয়ে এসেছো 99, এই যে এই নাম্বারটা, এটা কি এক্সপেক্টেড ছিল নাকি আনএক্সপেক্টেড ছিল? ইতিহাসে প্রথমত তো কোনো শর্ট কোশ্চেন যেহেতু ভুল করেছিলাম না, তাই আমি ভেবেছিলাম যে 98-99 তো হয়েই যাবে, বাট 100 আসাতে একটু মানে খুশি হয়েছিলাম। অতটা পছন্দ না করলেও মানে প্রিপারেশন আমার দারুণ ছিল হিস্ট্রিতে, তো ওখানে হাইয়েস্ট এসছে, খুশি তো বটে। হ্যাঁ, বাট হিস্ট্রির থেকেও আমার প্রিয় ছিল হচ্ছে জিওগ্রাফি, তো সেখানে একটা ম্যাপ পয়েন্টিং এর জন্য একটু বেশি কষ্ট হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং এ একটু সমস্যা হলে তো স্বাভাবিকভাবেই একটু খারাপ তো লাগেই, বাট সমস্যা নেই, 99 এসেছে, এটা অনেক বড় নাম্বার, অনেক অ্যাচিভ কষ্ট করেই লোকেরা অ্যাচিভ করে। ঠিক আছে, তোমার স্কুলের নাম কি যেন ছিল? স্কুলের নাম হচ্ছে কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুল। আচ্ছা, তোমার যে এই জার্নিটা আছে কমপ্লিট মাধ্যমিকের, এটা কি প্রথম থেকেই মানে স্ট্যাটিক ওয়েতে তুমি চালিয়েছিলে একদম স্ট্র্যাটেজি ওয়াইজ, নাকি কিছু পাল্টাতে হয়েছে, কিছু মডিফিকেশন করতে হয়েছে, এমন কিছু কোন একটা স্ট্র্যাটেজি ওয়েতে, বা কিভাবে নিজে পড়াটাকে এগিয়েছো তুমি? প্রথম তো মানে সামনে বোর্ড এক্সাম, তো একটা আলাদাই ছিল যে না ভালো মতন পড়তে হবেই, বাট তবু মাঝে একবার ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম ওই ফোন টিভিতে। বাট তবুও যখন আমি ফার্স্ট ইউনিটে যখন রেজাল্টটা খারাপ আসলো, তখন ভাবলাম যে না এরকম করলে তো বোর্ড এক্সামটা ঠিক হবে না। আচ্ছা, তুমি বলতে চাচ্ছো তোমার মানে ফার্স্ট সামেটিভে একটু সমস্যা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে সেকেন্ড সামেটিভ থেকে নিজেকে কন্ট্রোল করলাম, আর দেন ধীরে ধীরে পড়ার টাইমটা একটু বাড়ালাম। তাও একটা স্টাডি কতক্ষণ পড়তে তুমি? স্টাডি আমি প্রথম তো 6 থেকে 7 ঘন্টা, বেশি পড়তাম না, বাট হ্যাঁ জানুয়ারি টাইমটা একটু বেশি বাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে ইনিশিয়াল স্টেজে, মানে তোমার ফার্স্ট সামেটিভে তুমি বললে যেমন যে একটু খারাপ হয়েছে, তো এই ফার্স্ট সামেটিভ থেকে সেকেন্ড সামেটিভে যে শিফটটা তুমি করলে, সেকেন্ড সামেটিভে ভালো হয়েছিল? হ্যাঁ, সেকেন্ড সামেটিভে অনেকটা টেনেছি আমি। আচ্ছা, আর এটা আসার আগে মানে এই যে সেকেন্ড সামেটিভে তোমার ভালো হলো ফার্স্ট সামেটিভের থেকে, তো এখানে মানে তুমি কি চেঞ্জেস করলে, কি বিষয়গুলোর উপর নজর দিলে? প্রথমত তো আমি ফোন টিভি এটাকে একদম অ্যাভয়েড করতে শুরু করলাম, মানে 100% তো হতো না, বাট তবুও করার চেষ্টা করতাম। দেন টিউশন এক্সাম বা অনলাইনে যেরকম পড়তাম সেই জিনিসগুলো খুব ফোকাস করতাম, অ্যান্ড ব্যাকলগ তো বানানো উচিত না। আচ্ছা, হ্যাঁ, পড়াটা ঠিক মতন পড়তে হবে, অ্যান্ড টেক্সটটা আমি খুব ভালো মতন পড়তাম, খুব খুঁটে। হ্যাঁ, টেক্সট বুক একটা কনসেপ্ট বিল্ডের সবচেয়ে বড় একটা বিষয় থাকে, এটা আমিও বলেছি ইতিহাসের ক্ষেত্রে এবং বা যে কোনো সাবজেক্টেরই ক্ষেত্রে, যদি টেক্সট বুক দক্ষতায় আসে কনসেপ্টসগুলো ক্লিয়ার থাকে, তাই না? একদম। আচ্ছা, তুমি বললে যে আমাদের মানে তুমি অনলাইন অ্যাপ্রোচটা রেখেছো বিভিন্ন জায়গায়, তুমি কি ইউটিউবে পড়তে? হ্যাঁ, প্রথমে ইউটিউবে পড়তাম, তারপরে সেকেন্ড সামেটিভের পর যখন আমি দেখলাম যে রেস ব্যাচ হবে, তখন আমি এন্ট্রি নিই। রেস ব্যাচে মানে তুমি কি আমাদের লেটস ইমপ্রুভ 9 and 10 ফলো করতে? হ্যাঁ, ফলো করতে। আচ্ছা, আর ওখান থেকে মানে ফ্রি ভিডিওস আগে দেখেছো, তারপর তুমি রেস ব্যাচে জয়েন হয়েছো। আচ্ছা, রেস ব্যাচে কিছু একটা স্পেশালিটি যেটা খুব ভালো লেগেছে? স্পেশালিটি টিচাররা তো খুবই ফ্রেন্ডলি, মানে খুব মজা হতো ক্লাস করতে, অ্যান্ড যেগুলো পড়াতো সেগুলো ঠিকঠাক হয়ে যেত, আর পরীক্ষা তো টেস্টেও কমনই একদম আসতো, তো অসুবিধা হতো না। আচ্ছা, বেশ। আচ্ছা, আরও বিষয় রয়েছে, যেমন সেকেন্ড সামেটিভে তুমি ভালো একটা বললে যে হ্যাঁ ফার্স্ট সামেটিভের থেকে সেকেন্ড সামেটিভে তোমার ভালো শিফট এসেছে, আর
সেকেন্ড সামারটিভ থেকে থার্ড সামারটিভ মানে হচ্ছে তোমার টেস্ট এক্সামিনেশনের আগ পর্যন্ত তোমার কেমন ধরনের প্রিপারেশনটা ছিল? টেস্ট এক্সামিনেশনের আগ পর্যন্ত আমার প্রিপারেশন ভালোই ছিল, বাট টেস্টে ওই কি হয় মানে 90 মার্কসের এক্সাম, প্রথমত তো ভালোই দিয়েছিলাম কিন্তু কিছু কিছু সাবজেক্টে খুব খারাপ হয়ে গেছিলো। তো সেখানে মানে টেস্টের রেজাল্ট বেরোনোর পর আমি খুব ডিমোটিভেট হয়ে গেছিলাম যে কি করে নিলাম আমি, হয়তো আমার মাধ্যমিকও খারাপ হবে। বাট হ্যাঁ, ওটা মানে খুব ভালো হয়েছিল আই থিঙ্ক, কারণ ওখান থেকে আমি টানতে পেরেছি মাধ্যমিকে বেশি, যে আমাকে এফোর্ট আরো দিতে হবে। তোমার টেস্ট এক্সামিনেশন স্বাভাবিকভাবে একটা চিন্তার বিষয়, যেটা তুমি বললে স্বাভাবিকভাবেই থাকে। তো টেস্ট এক্সামিনেশনের এক মাস আগে একটা ধুকধুকানি তো হতোই একটা বুকে, যে হ্যাঁ টেস্ট চলে আসছে, মানে এসেই গেল, মাধ্যমিক একদম দরগড়ায়। তো এই যে এক মাসের প্রিপারেশনটা তোমার কেমন ছিল টেস্টের ঠিক আগের এক মাসে? টেস্টের আগে তো মানে পুজো থাকতো, তো পুজোতে তো ঘুরেছি। আচ্ছা, ঘুরেছো মানে পুজো বাদ যায়নি না? আচ্ছা, হ্যাঁ। তো এবার পুজোর পরে কি হয় মানে 4 দিন না পড়ে না আর নেক্সট দিন আর পড়তে ইচ্ছা করে না। বাট হ্যাঁ, তবুও বইটা নিয়ে বসতাম যে না এখন আমাকে পড়তে হবে। ধীরে ধীরে পড়ার টাইমটা আবার বেড়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে টেস্ট পরীক্ষার একটা ভীতি তো রয়েছে সবারই, তোমারও ছিল, সব প্রত্যেক স্টুডেন্টসের রয়েছে, আমাদের সময় আমাদেরও ছিল। তো প্রিপারেশনের মধ্যে এমন কি এক্সট্রা জিনিস দিলে সেই ভীতিটাকে অনেকটা আমরা নিজের দক্ষতায় আনতে পারি? মানে অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা তো আমরা মাধ্যমিক পরীক্ষা হিসেবেই দিচ্ছি, যে হ্যাঁ এটা জাস্ট একটা মাধ্যমিকের একটা জাস্ট আমি টেস্ট নিয়ে নিচ্ছি, যে হ্যাঁ এরপরে আমরা অ্যাকচুয়াল এক্সামিনেশন দিব। কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিকের থেকে টেস্ট পরীক্ষাটা বেশি কঠিন হয়, আর ওটা বেশি চিন্তার আমাদের বিষয়। তো এই জিনিসটাকে কীভাবে কোপ আপ করেছো তুমি? প্রথমত তো আমি বাড়িতে প্রচুর পরীক্ষা দিতাম, অফলাইন টিচাররাও নিত প্রচুর পরীক্ষা। তো সেটাতে টাইম মেনটেন করা আমি বলবো, অ্যান্ড লেখা প্র্যাকটিস করা। যেরকম ইতিহাস ভূগোলে আমরা কি হয় ইতিহাসে অনেক সময় কোয়েশ্চেন কমন পাই না, তো আমি সেই ক্ষেত্রে বলবো যে টেস্ট পেপার যেগুলো হয় প্রিভিয়াস ইয়ার, তো আমি কি করতাম যেগুলো আমার হয়তো নোট পড়া নেই সেগুলো আমি নিজে বাড়িতে লেখার প্র্যাকটিস করতাম। তো এর জন্য আমি ওই ইতিহাসে ওই কনফিডেন্সটা চলে এসেছিলো যে না বড় কোয়েশ্চেন আমার নোটে না পড়লেও আমি লিখে দিতে পারবো। অ্যান্ড বাংলাও সেম, অ্যান্ড অঙ্ক তো ওরকম না যে আমি কমন পাবো, প্র্যাকটিস করতে হবে। সে টেক্সট বুক হোক চাই কোয়েশ্চেন ব্যাংক হোক, যে কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশন ঠিক মতন রাখতে হবে। অ্যান্ড ফিজিক্স বায়ো এগুলোও কিছু কিছু কমন থাকে, তো সেগুলোকেও ঠিক মতন করতে হবে। অ্যান্ড পড়তে তো অবভিয়াসলি হবে। একদমই। তোমার ইতিহাসে যে এক তো 100তে 100 এনেছো, মানে এটা কিন্তু একটা বড়সড় অ্যাচিভমেন্ট। মানে সত্যি কথা বলতে আমিও সেই অ্যাচিভমেন্ট নিতে পারিনি, এটা দুঃখের সাথে জানাচ্ছি আমি। বাট এই যে মানে আমরা জানি যে মাধ্যমিকের ইতিহাসে একটা ভীতি থাকে সালের, বিভিন্ন বছর বলো, বড় বড় নোটসের এই ভীতিগুলো। তো ইতিহাসে ভালো কি করে করা যেতে পারে? আমাদের স্টুডেন্টসকে এটা জানতে খুবই ইচ্ছুক, কেন কি ইতিহাস আমাদের মাথায় একটা চাপ দিয়ে রেখেছে যে হ্যাঁ বড় বড় নোটস, গাদা গাদা সাল, বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন মানুষ, এই বিষয়গুলো কি করে বুঝবো? মানে কি করে আমরা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারি ভালো একটা নাম্বার? এটা হচ্ছে এমন বেশি কোনো ব্যাপার না, ইতিহাসটা আমিও খুব একটা পছন্দ করতাম না, বাট তবুও আমি টেক্সটটা খুব ভালো মতন পড়েছিলাম। টেক্সটের লাইন বাই লাইন পড়াটা খুব দরকার ইতিহাসে, বিকজ কোথা থেকে কি চলে আসবে আমরা নিজেও একদম কনফিডেন্স না যে হ্যাঁ এই কোশ্চেনটা পড়লাম এটাই আমি পেয়ে যাবো, এরকম হয় না। তো আমি বারবার যেহেতু টেক্সট রিভিশন দিতাম আর সহায়িকাটা আমি সাথে রেখেছিলাম, আমি এরকম করতাম না যে একটা নোটই আমি ভালো মতন পড়বো, আমি সহায়িকায় প্রতিটা কোয়েশ্চেন একবার করে ঝলক মেরে দিতাম, যে আমি যেন বানিয়ে লিখে দিতে পারি একদম সুন্দর করে। আর এখন তো ইতিহাসে খুব মানে লিমিটেড লিখতে হয়, আমাদের তো বেশি লিখলেই যে বেশি নাম্বার পাবো এটা একদম ভুল ধারণা। এটা একটা খুব ভালো কথা বলেছো। হ্যাঁ, একদমই ওটা করা যাবে না, কারণ আমাদের টাইমটা খুব কম থাকে আর ইতিহাসে প্রচুর লিখতে হবে, প্রচুর নাম্বারে কোশ্চেন থাকে, আর কোশ্চেন ওরিয়েন্টেড লিখতে হবে, কোশ্চেনের বাইরে যাওয়া যাবে না, টপিক ওয়াইজই আমাকে লিখতে হবে। আমার ছোট হতে পারে কোশ্চেনটা, বাট হ্যাঁ যেন একদম টপিক ওয়াইজই থাকে। একদম একদম। আর বাট হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য টেস্ট পেপার আমি খুব ফলো করেছিলাম, যার জন্য আমার সালে অসুবিধা হয়নি। একদম। আর ভূগোলের ক্ষেত্রে তোমার যেরকম বলে তুমি খুব পছন্দের সাবজেক্ট তোমার, ভূগোলে বিভিন্ন ধরনের ডায়াগ্রামস রয়েছে, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংসের বিষয়গুলো রয়েছে, আর আমরা জানি যে বেশিরভাগ নোটসের ক্ষেত্রে ছবিটা দিতে হয় যদি এমন কোনো প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে কী কী অ্যাপ্রোচ ছিল? ভূগোলে ওই যে ছবি, যে কোনো 2-এর কোশ্চেন হোক চাই 3-এর কোশ্চেন হোক চাই বড় কোশ্চেন হোক, আমি ছবি দেওয়ার যদি কোশ্চেন থাকে তাহলে আমি ছবি দেওয়ার আর উদাহরণটা দেওয়ার চেষ্টা করতাম, কারণ ওটা করলে কি হয় স্ট্যান্ডার্ড হয় খাতাটা। অ্যান্ড দেন ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি বলবো আমি প্রিভিয়াস ইয়ারের 2-3 বছরের টেস্ট পেপার প্লাস এই বছরের প্রচুর ম্যাপ প্র্যাকটিস করেছি। সো গাইস, প্রিভিয়াস পিওয়াইকিউস ভালো করে করলে তোমাদের এক্সামিনেশনে যে একটা ভালো তোমার ওয়ে অফ অ্যাপ্রোচ, এটা যে মানে একটা যে অ্যাডভান্টেজ পাও, এটার অস্বীকার করা যায় না, এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়।
আচ্ছা, এই সকল তো হলো আমার সাবজেক্ট, আমি নিজের বড়াই করছিলাম। এই সকলের বাইরে মানে তোমার যে ফিজিক্স মানে সায়েন্সের যে সেগমেন্টসগুলো সেগুলো কি করে তুমি অ্যাপ্রোচ করেছো? স্পেসিফিকলি যদি বলি ফিজিক্স বলো বা বায়োলজি বলো এগুলোর ক্ষেত্রে। বায়োতে প্রথমত তো আমার খুব মানে অবস্থাটা খুব খারাপ ছিল, বাট ধীরে ধীরে যখন বায়োটা আমি পড়তাম খুব রিভিশন দিতাম, এরকম না যে মুখস্থ করব, আমি বারবার রিভিশন দিতাম টেক্সটটা। তো বারবার রিভিশন দিতে আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে না আমার একটা অ্যাপ্রোচ হয়ে গেছিলো যে হ্যাঁ এবার আমি কোয়েশ্চেনগুলো লিখতে পারবো, আমি টপিকগুলো খুব সুন্দরভাবে জানি। তো ওটা ছিল। আর ফিজিক্যাল সায়েন্সে আমি বলবো যে টেক্সটটা তো অবভিয়াসলি খুব ভালো মতন ফলো করতে হবে, আর এক্সাম দিতাম আমি। আর ফিজিক্সেরও প্রচুর ম্যাথ হয়, ম্যাথামেটিক্যাল যে ইয়েগুলো আমি ওগুলোও টেস্ট পেপার হোক, কোয়েশ্চেন ব্যাংক হোক, এগুলো থেকে অঙ্কগুলো করতাম। আর এমনি যদি অঙ্ক বলি, অঙ্ক তো রিভিশন করতে হবে বারবার, সূত্রগুলো ভালো মতন মনে রাখতে হবে, অ্যান্ড প্র্যাকটিস, বেশি কিছু করতে হয় না। আচ্ছা, বেশি কিছু করতে হয় না, বাট বেশি কিছু করতে হয় না বলে বলে আজকে প্রণতি 675 নিয়ে চলে এসেছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন সাবজেক্টসের ব্যাপার। দুটো সাবজেক্টস এখনো রয়ে গেছে, দুটোই সাহিত্যের ব্যাপার, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা সাহিত্য এবং গ্রামার। দুটোই মানে বাংলা গ্রামার ব্যাকরণ যেরকম সমস্যা, ইংলিশ গ্রামারের রাইটিংস তো আছেই। তো এই যে এই দুটো সাবজেক্টসের কিভাবে করতে তুমি, মানে কি অ্যাপ্রোচ তোমার বেশি পছন্দ, বা দুটোর মধ্যে কোনোটা যদি হ্যাঁ এই জায়গাটা সমস্যা হতো, এই সমস্যাটা থেকে আমি বেরোতে মানে নিজের থেকে অ্যাপ্রোচ করেছি এইভাবে, তো সেটা একটু জানি। ইংলিশে তো রাইটিং প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর টেক্সটে যে গল্পগুলো কবিতাগুলো থাকে ওগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে। মানে বাংলাতেও এরকম যেন থাকে যে মাঝখান থেকে যদি আমাকে লাইন তুলেও দেয়, আমি যেন কনফিডেন্স থাকি যে হ্যাঁ আমি গল্প আমার জানা, আমি যে কোশ্চেন আসুক আমি পারবো, যে লাইন আসুক আমি নামিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। আর ব্যাকরণের ক্ষেত্রে তো প্র্যাকটিসই প্র্যাকটিস ইজ দ্য কি। হ্যাঁ, প্র্যাকটিস, মানে যত প্র্যাকটিস করা যায় যত প্র্যাকটিস। আমার যেরকম বাংলা ব্যাকরণের সমাস খুব বাজে লাগতো, আমারও খুব বাজে লাগতো, মানে এই একটা মোটেও একটা ভালো জিনিস নয় এটা। ঠিক আছে, এটা করতে হচ্ছে এবং তোমাদেরও করতে হবে, এবং প্রিপেয়ার থাকো, দুজনেরই ভালো লাগতো না সে তোমাদের প্রণতি দিদি ভালো জানবে, কেন কি আমাদের সময় কঠিন ছিল, তোমাদের সময় কঠিনই ছিল, কারণ সমাস একটা খুবই মানে এখন বলা যেতে পারে আমারই একটা ভয় আছে সমাসে। ঠিক আছে, আর রচনা বা রাইটিংস যেগুলো আছে সেগুলো শুধু প্র্যাকটিস, এবং মানে কোনো এমন তো হয় না, সবার চিন্তা থাকে যে হ্যাঁ যদি কমনটা পেয়েছে রচনাতে, যে বা প্রতিবেদন এসে গেল, বা রাইটিংসের ক্ষেত্রে যে লেটারটা কমন চলে আসলো, এমন তুমি ভেবেছো যে হ্যাঁ কমনটা এরকম ভাবে বা সামথিং? ইংলিশে তো ভাবিনি, ইংলিশে আমি জানি যে আনকমনই আসবে, আমার কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ বাংলায় আমি রচনাটা, প্রতিবেদন বঙ্গানুবাদ আমি যে কোনো পারবো, রচনাটাও আমি একটু ভাবছিলাম যে একটু কমনে যদি চলে আসে। বাট হ্যাঁ তবুও আমি টেস্টের আগের দিন আমি সব যত সহায়িকার রচনা হয় আমি একবার ঝলক দিয়ে দিয়েছি, যে যেন আমি বানিয়ে লিখে দিতে পারি। আর রচনার ক্ষেত্রে হচ্ছে কোটেশন হচ্ছে মেন, কোটেশন আমাকে দিতেই হবে। একদম ঠিকই ঠিক। আচ্ছা, মানে টেস্ট পরীক্ষা তুমি বলছো কম্পারেটিভলি একটু খারাপ গেছে, হ্যাঁ মানে তোমার হিসাবে, তাহলে আমাকে বলো যে মানে টেস্ট এক্সামিনেশনে মানে যেই তুমি ফলটা পেলে, তারপরে মাধ্যমিকে যেটা পেলে, সেটার মানে তুমি বুঝতে পেরেছিলে যে হ্যাঁ এখান থেকে তো এখানে এত সুন্দর, তো হ্যাঁ এটা তো আমি এক্সপেক্ট করে একদম করে রেখেছিলে, কেন কি হার্ড ওয়ার্ক করেছো না, নিজের হার্ড ওয়ার্কটা জানা আছে। আচ্ছা, যখন তুমি দেখলে যে টেস্টে একটু কম এসেছে বা তুমি স্যাটিসফাইড না সেই নাম্বারে, তুমি কি করে জিনিসটাকে অ্যাপ্রোচ করলে, কারণ তোমার সামনে মাধ্যমিকে, কারণ কি এটা একটা বড়সড় ডিমোটিভেশনেরও দিক দাঁড়িয়ে যায় না, যে হ্যাঁ টেস্টে আমার এই জায়গায়, ওখানে কি করে নিজেকে সামলালে এবং পরীক্ষার জন্য অ্যাপ্রোচ করলে? প্রথমত তো যেদিন রেজাল্টটা আনতে গেছিলাম নিজের নাম্বার দেখে মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম যে এত খারাপ পরীক্ষা দিলাম। বাট হ্যাঁ তবুও বাড়িতে আসার পর নিজেকে বোঝালাম যে না এটা তো টেস্ট, অতটা ভ্যারি না, মেন হচ্ছে আমার মাধ্যমিক, আমাকে সেখানে একদম ঠিকঠাক করতে হবে। অ্যান্ড দেন আমি তখন ভাবলাম যে না এখন আর ডিস্ট্রাকশন কোনো মতেই নিজেকে করা যাবে না। তো এক্সাম দিতাম, আমি প্রচুর এক্সাম দিয়েছি, প্রতিটা সাবজেক্টে প্রচুর এক্সাম দিয়েছি 90 মার্কসের। আর হ্যাঁ বারবার রিভিশন দিতাম খালি, আমি এরকম না যে আমি বসবো মুখস্থ করবো, খালি রিভিশন, জাস্ট ঝলক যে কোনো সাবজেক্টে পড়েছো, জিনিসগুলোকে আবার রিকল করছো, আবার পড়ছো, আবার রিকল করছো। আচ্ছা, আর পরীক্ষার মানে ঠিক আগের দিন মাধ্যমিকে তোমার ডেট তো আগের থেকে আমরা দেখে রেখেছি, হ্যাঁ তালিকা বের করে রেখেছে, অমুক তারিখে অমুক আছে অমুক আছে, এখন যেদিন পরীক্ষা আছে তার আগের রাত, এই সময় তোমাদের কি অ্যাপ্রোচ থাকে, যে কি ভাবনা চিন্তা চলছে? প্রথমত তো মানে বাংলাটা নিয়ে বসেছি, বাট পড়া তো হচ্ছে না, আমার মাথায় চলছে আমি যদি কোশ্চেন টাফ আসে, যদি আমি লিখতে না পারি, মানে একটু পর পর মা বাবার কাছে যাচ্ছি, আমি পারবো তো, মা বাবা বলছে ঠিক সব ঠিক হয়ে যাবে, জাস্ট কাম ডাউন। ওই আমরা ভাবি যে পরীক্ষার আগের দিন রাতে পড়া হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি হয় না। প্রথমত অনেক টেনশন চলে যে হ্যাঁ হল কি হবে, স্কুলের মানে অ্যাটমসফিয়ার কি হবে, বোর্ড এক্সামিনেশন,
তাই না? তো এই একটা চাপের মধ্যে থাকা, আর তার মাঝখানে অল্প অল্প পড়াশোনা চেষ্টা করা, তাই না? কেন কি আমিও সেটা সবাইকে সাজেস্ট করবো যে পরীক্ষার আগের দিন জাস্ট রিল্যাক্স থাকতে। এটা তোমাদের প্রণতি দিদিও বলবে। কেন কি এটার রিজন হচ্ছে এটাই যে তুমি সারা বছর পড়েছো, তুমি নিজের উপর যদি বিশ্বাস রাখো যে হ্যাঁ আমি সারা বছর পড়েছি, এখন স্বাভাবিকভাবেই সামনে একটা বোর্ড পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার আগে একটু তো চিন্তা থাকবেই। তো সেই চিন্তাটাকে একটু সামলে রেখে জাস্ট চোখ বুলাও, সারা বছর তো পড়েছো, জাস্ট রিকল। আমার সাজেশন, এবং প্রণতি দিদিও সেটাই বললো যে তখন পড়া হয় না, তো অত বেশি চাপ নিতে না, জাস্ট একটু রিকল করে যাওয়া, জাস্ট দেখে নেওয়া যে হ্যাঁ জিনিসপত্রগুলো কেমন ছিল, যদি কোনো একটা জায়গায় ভুল হয়ে গেছে সেই জিনিসটাকে দেখে নেওয়া। তো এই একটা বিষয় তো রয়েছে। আচ্ছা, এরপর এখন তো মাধ্যমিক হয়ে গেল, মাধ্যমিক একটা ভালো নাম্বার আনলে, তুমি নিজের নাম উজ্জ্বল করলে, আমাদেরকেও গর্ববোধ করালে। এখন তোমার কি ইচ্ছা আছে ফিউচারে? এখন তো বর্তমানে আমি পিসিএমবি নিয়েছি আর নিটের প্রিপারেশন চলছে আমার। নিটের প্রিপারেশন চলছে, আচ্ছা। পিসিএমবি মানে 11-12 এর মধ্যে তোমার পিসিএমবি রয়েছে। তাহলে আমাদের লেটস ইমপ্রুভ 9 and 10 তো তোমরা ফলো করেছোই, একদম ফলো করেছো। এবার কিন্তু 11-12 কিন্তু রয়েছে। 11-12 তোমার যে কোনো সুবিধা অসুবিধা সব কিছুই ওখানে পেয়ে যাবে। কোনো সমস্যা হলে তো আমরা আছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওয়ে অফ অ্যাপ্রোচ হচ্ছে নিট, আই গেস। পিসিএমবি যখন এসে আমি এটা একটা গেস করছি যে ফিউচারে নিট দিবে এবং ডাক্তার হওয়ার খুব ইচ্ছা। না, স্বাভাবিক, এই একটা মহৎ কার্য এবং মহৎ। আমার ডাক্তারের থেকেও বেশি আমি প্রফেসর লাইনটা খুব পছন্দ করছি, একাডেমিক্স লাইনে এগোতে যাচ্ছ। বা এটা একটা খুব সুন্দর, বিং প্রফেসর ইন আ সার্টেন ইউনিভার্সিটি, পছন্দের কোনো ইউনিভার্সিটি বা কলেজে, এটা একটা স্বপ্ন। এটা আমারও এককালে স্বপ্ন ছিল, স্বাভাবিকভাবেই কিছু কারণের জন্য হয়নি, বাট আমি আশা রাখছি তোমার ক্ষেত্রেও সেটা হবে। এবং অবশ্যই তোমার পিসিএমবি যেহেতু আছে, আমাদের কিন্তু লেটস ইমপ্রুভের 11-12 রেগুলারলি ভিডিওস আসে, সেটা ফলো করতে পারো। আর তুমি যেহেতু 9-10 করেছো, তুমি জানো যে হ্যাঁ কেমন কন্টেন্টস রয়েছে বা কেমন ধরনের ওয়ে অফ অ্যাপ্রোচ থেকে পড়ার, এইগুলো বিষয়ে খেয়াল রাখা। তুমি কি লেটস ইমপ্রুভ 9 and মানে শুধু 9 and 10 না, লেটস ইমপ্রুভ কমপ্লিট তোমার ইনস্টা চ্যানেল আছে, ইনস্টা চ্যানেল ফলো করে তুমি? ইনস্টাটা মানে আমি মাধ্যমিকের সময় না ইনস্টাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওটাতে আমি বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল। তো ইনস্টাগ্রাম সবচেয়ে বড় ডিস্ট্রাকশন, মানে সার্চ করতে যাবা কিছু আর ওদিকে রিলে চলে যাবা, তারপরে রিলের মধ্যে বিভিন্ন ধরনের হাল্ক নাচছে বা কিছু এরকম ধরনের বিষয়গুলো দেখা যায়, আর অটোমেটিকলি পড়া থেকে ডিস্ট্রাকশন এসে যায়। তো এগুলো থেকে নিজেকে বাঁচাবা স্বাভাবিকভাবেই। আর আমাদের সামনে প্রণতি দিদি যে তোমাদের রয়েছে একটা ইন্সপিরেশন সেট আপ করেছে, যে কি করে সব কিছুই বুঝলে, সব কিছুই দেখলে, যে কি করে টেস্ট পরীক্ষায় একটা আনস্যাটিসফাইড নাম্বার থেকে মাধ্যমিক একটা ভালো নাম্বারে আসা যায়, কী করে ফার্স্ট সামেটিভে নাম্বার কম এসেও পরবর্তীতে আরও বিষয়টাকে অ্যাপ্রোচ ভালো করে নিজের মাধ্যমিক একটা ভালো নাম্বার উঠে নিয়ে আসা, একটা কমপ্লিট জার্নিটা তোমাদের সামনে উপস্থাপন তোমাদের প্রণতি দিদি করেছে। আর আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা ভালো করে বোঝানো গিয়েছে আর বিষয়টা তোমরা বুঝেছো। আর অবশ্যই প্রণতি, আমি তোমাকে কংগ্রাচুলেশনস আবারও জানাচ্ছি, কেন কি এটা অ্যাকচুয়ালি তোমার অবভিয়াসলি একটা অ্যাচিভমেন্ট, বাট অ্যাজ আ টিচার আমাদেরও একটা বড় সড় অ্যাচিভমেন্ট যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট একটা ভালো জায়গায় পৌঁছেছে, একটা নিজের পছন্দের সাবজেক্টসগুলো পাচ্ছে, পছন্দের নাম্বার এনেছে, এটা একটা সত্যি ইন্সপিরেশনাল ব্যাপার। আর স্বাভাবিকভাবেই তুমি পরিশ্রম করেছো বলে এই সম্পূর্ণ সফলতাটা তুমি পেয়েছো। আর আমি চাই এবং আমাদের কমপ্লিট লেটস ইমপ্রুভ টিম চায় যে তোমার স্বপ্ন আরও পূরণ হোক, আরও ভালো ভালো নাম্বারস তুমি আনো, কেন কি ইন দি এন্ডে আমাদের স্টুডেন্টের ইচ্ছা, স্টুডেন্টের যেটা ভালো স্বপ্ন যেটা সেটা যেন পূরণ হয়, এটাই আমরা চাই। তো চলো, আজকের জন্য আমাদের প্রণতি দিদি লেটসের মানে আমাদের সম্পূর্ণ বিষয়টা এখানেই র্যাপ আপ করছি। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে, কোনো সমস্যা থাকে, তো কমেন্ট সেকশনে জানাও লেটস ইমপ্রুভ 9 and 10 চ্যানেলে। এবং অবশ্যই লেটস ইমপ্রুভ 9 and 10 চ্যানেলের সাথে সাথে 11-12 চ্যানেল রয়েছে, নার্সিংয়ের চ্যানেলস রয়েছে, WBJEও আমাদের করানো হচ্ছে। যেহেতু প্রণতি দিদি ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে না, সেই জন্য সেই বিষয়টা নয় উপস্থাপন আমি করলাম না, বাট তোমাদের যাদের যাদের ইচ্ছা আছে যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাদের যাওয়ার আছে, বা জেনপাস বা তোমার NMGNM, এই সকল বিষয় কিন্তু লেটস ইমপ্রুভ রয়েছে। তার সাথে তোমরা অবশ্যই লেটস ইমপ্রুভের ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করবে এবং আমাদের সাথে মানে জড়িতভাবে থাকবে, কারণ কি আমাদের কন্টেন্ট লেটস ইমপ্রুভের এইভাবেই আসতে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন টাটা, বাই বাই।